দেখো অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম যে একটা সেকেন্ড ভিডিও থাকবে এবং সেখানে একদম কোর ট্রান্সফার রিলেটেড কথা বলবো। এই ভিডিওটা সেই ভিডিও এবং সেখানে 4টে প্লেয়ারকে নিয়ে আলোচনা করার রয়েছে। ইন্টারেস্টিং কিছু ব্যাপার সন্ধ্যে থেকে উঠে এসেছে এবং কালকে রাত্রির থেকেই কিছু ব্যাপার উঠে আসছে, তো সবটা নিয়ে যা কিছু আপডেট, ওপিনিয়ন, ইনফরমেশন যা কিছু রয়েছে সবটা আমি শেয়ার করব। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো তার সাথে বাংলার কোনো ক্লাবের এই মুহূর্তে খুব একটা আর যোগাযোগ নেই। কোনো দিনও হয়েছিল কি না আমি সিরিয়াসলি জানি না, বাট হ্যাঁ, যদি তাকে বাংলার দুটো ক্লাবের মধ্যে বা 3টে ক্লাবের মধ্যেও কেউ একটা সই করাতো, আমার মনে হয় সেই ক্লাবই কিন্তু লাভবান হতে পারত। নিম দর্জি তামাং ইন্ডিয়ান ফুটবলে বহুদিন ধরে রয়েছে, বিশেষ করে কেরিয়ারের গোল্ডেন টাইমটা কেটেছে হায়দ্রাবাদ এফসি জার্সিতে। এবং জানো লাস্ট সিজনটা কী ধরনের ডামাডোল পরিস্থিতি ছিল হায়দ্রাবাদে, এবং সমস্ত প্লেয়ারই প্রায় সিনিয়ররা বেরিয়ে চলে গেছিলো এবং নিম দর্জিও বেরিয়ে চলে গেছিলো এফসি গোয়াতে, এবং সেখানে শর্ট টার্ম ডিল সিগনেচার করেছিল কারণ জানতো যে লং টার্মে গোয়াতে থাকা যাবে না। সন্দেশ ঝিঙ্গান রয়েছে, নতুন ডিফেন্ডার আসছে, এবং সেই শর্ট টার্ম ডিলের পর আপাতত অনেক দিন হয়ে গেল নিম দর্জি ফ্রি প্লেয়ার হিসেবে ছিল। অনেক ক্লাবের একটা চেষ্টা চরিত্র ছিল যে তাকে সাইন করাবে, বাট ফাইনালি যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি আপাতত ফ্রন্ট রানার রয়েছে নিম দর্জি সিগনেচার সিল করার জন্য। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে নিম দর্জির সেখানে যেতেও খুব একটা প্রবলেম হবে, কারণ রাহুল ভেকে চলে গেছে, সেই প্লেসটাতে নিম দর্জিকে ফিট করানো যেতে পারে, এটা মুম্বাই ম্যানেজমেন্ট অলরেডি ভাবতে শুরু করেছে। কারণ মেহতাব সিংয়ের যেভাবে ফর্ম ফ্ল্যাকচুয়েট করে, যেভাবে আপ ডাউনের মধ্যেও থাকে, সেই জায়গাতে কিন্তু নিম দর্জি তামাং যথেষ্ট একটা ভালো ইনক্লুশন হবে ডিফেন্সে, এটা বলে দেওয়া যেতে পারে। এবং আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে 6th ফরেনার স্লটটা যেটা বাকি রয়েছে মুম্বাই সিটি এফসিতে, সেখানে একজন কোর ডিফেন্ডার নাও হতে পারে, কোনো একজন অ্যাটাকারকেও চুজ করতে পারে মুম্বাই ম্যানেজমেন্ট। কারণ সেই জায়গাতে ইয়োল ভ্যান নিয়ে সে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে, এটা পিটার ক্র্যাটকে অলরেডি ভাবতে শুরু করেছেন। এবং সেখানে আরও একজন ডিফেন্ডার না বাড়িয়ে তিনি একজন অ্যাটাকার বাড়ানোর ভাবনা চিন্তা করছেন। অর্থাৎ এই জায়গাতে কিন্তু একজন ইন্ডিয়ান ডিফেন্ডার তার কাছে এক্সট্রা পাওয়া মানে ভীষণভাবে ডিফেন্সিভ জায়গাটা স্ট্রং হয়ে যাবে। দেখা যাক ফাইনালি কি হয়। এরপর যে 3জন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই 3জন প্লেয়ারই কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার, এবং এই 3জন প্লেয়ারেরই মোটামুটি কাল থেকে আজ অবধি 24 ঘন্টার মধ্যে মোহনবাগানের সাথে সামহাও লিঙ্ক আপ হয়েছে। প্রথম প্লেয়ারকে না রাহুল কেপি, অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে 3জন প্লেয়ারের আমি কথা বলেছিলাম যে যারা ইন ফিউচার মোহনবাগানের ব্যাকআপ অপশন হিসাবে কোনো না কোনো পজিশনে ভাবনা চিন্তার জায়গাতে থাকবে। নাম্বার 1 বলেছিলাম ধীরাজ সিংয়ের কথা ব্যাকআপ গোলকিপারের জন্য, এবং এখনও অবধি মোহনবাগানে ব্যাকআপ গোলকিপারের কোনো রকম প্ল্যানিং হয়েছে বলে শোনা যায়নি। দ্বিতীয় যার নাম কথা বলেছিলাম সেটা হচ্ছে আব্দুল রাবি, যদিও আব্দুল রাবিকে হায়দ্রাবাদ ছাড়বে না, কেন কী রিজন রয়েছে এটা তারাই একমাত্র জানে, কিন্তু অনেক কটা ভালো ভালো অফার আব্দুল রাবির জন্য ছিল। অ্যান্ড থার্ড আমি যে প্লেয়ারের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই রাহুল কেপি, আইডিয়াল রাইট উইং ব্যাকআপ হিসেবে কিন্তু মোহনবাগানে কাজে লাগবে। এবং কাল থেকে দুটো রিউমার ওকে নিয়ে উঠছে। এক, তার কোচ বা ম্যানেজমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা খুশি না, অর্থাৎ তাকে সেল করে দেওয়ার যে প্ল্যানটা ছিল সেটা এখনও অবধি জারি রয়েছে, সেটা বিভিন্ন মিডিয়ায় যেমন শেয়ার করছে। তার পাশাপাশি এটাকে কাউন্টারও করা হচ্ছে যে না, ম্যানেজমেন্টের প্ল্যানিংয়ের মধ্যে বা বিশেষ করে কোচের চয়েসের মধ্যে এই প্লেয়ার রয়েছে। এখনও অবধি প্রি সিজন যা বাকি রয়েছে এবং ডুরান্ট কাপের পারফরমেন্স বাকি রয়েছে, এই সবটার উপর ডিপেন্ড করবে কেরালা ব্লাস্টার্স যে তাকে ছাড়বে না ধরে রাখবে। এবং এখানে দুটো জায়গা থেকেই বা দুটো মত থেকেই একটা কমন বিষয় উঠে আসছে যে যদি তাকে কেরালা ছাড়ে তাহলে কোথাও মোহনবাগান কিন্তু তাকে সই করানোর জায়গায় যেতে পারে উইংয়ে ব্যাকআপ অপশন হিসাবে। কারণ হোসে মলিনা তিনি যে ফরমেশনটাকে ফলো করেন বা যে স্টাইলটাতে তিনি ফুটবলটা খেলান, সেখানে কিন্তু উইঙ্গারদের ভূমিকাটা ভীষণভাবে বড় থাকে, এবং সেখানে যদি পারফেক্ট উইঙ্গারদের পেছনে কোয়ালিটি ব্যাকআপ থাকে তাহলে তার ক্ষেত্রে অ্যাটাক সাজানোটা ভীষণভাবে ইজি হয়ে যায়। অবশ্যই সেখানে প্লেয়ারের ভিড় বাড়বে, দুজন করে প্রত্যেকটা পজিশনে টপ কোয়ালিটি প্লেয়ার বাড়বে, কিন্তু হ্যাঁ একটা টিমের যখন দরকার পড়ে তখন তারা কিন্তু সিগনেচার করায়। যদিও এটা নিয়ে এখনও অবধি কোনো রকম অফিসিয়াল লিঙ্ক আপের আপডেট কিচ্ছু পাওয়া যায়নি, যদি ইন ফিউচার পাওয়া যায় নিশ্চিতভাবে শেয়ার করব। কেরালার কী প্ল্যান রয়েছে সেটাও আপাতত বোঝা যাচ্ছে না, থাকলেও যেটা বললাম যে প্রি সিজন ট্রেনিং এখনও চলছে, সেটা শেষ হতে দেবে। তারপর ডুরান্ট কাপ রয়েছে, সেটাও কিন্তু শেষ হওয়ার পরে হয়তো রাহুল কেপিকে নিয়ে প্ল্যান হতে পারে। কারণ রাহুল কেপি মাঝখানে কিছু গোলমাল করছিল, কিছু কথাবার্তা বলছিল, তার কারণে অনেকে মনে করছিল রাহুল কেপিকে বোধহয় ছেড়েই দেবে, এক্সটেনশনও সে নিতে চাইছে না, অনেক ব্যাপার রয়েছে। আর কেরালার প্লেয়াররা লাস্ট ইয়ার থেকে কি হয়েছে এটা একমাত্র তাদের ম্যানেজমেন্টই বলতে পারবে, যে প্লেয়াররা এক্সটেনশন নিতে চাইছে না।
বহু প্লেয়ার কিন্তু এক্সটেনশন নেবে না, এই মতামতটা থেকে বেরিয়ে চলে গেছে। খুব কম প্লেয়ার রয়েছে, বিশেষ করে যারা একদম ইয়াং প্লেয়ার রয়েছে তারাই শুধুমাত্র এক্সটেনশন নিতে চাইছে। কিন্তু যারা একটু সিনিয়র হয়ে গেছে বা ন্যাশনাল টিমের রাস্তা যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা কিন্তু আর এক্সটেনশন নিতে চাইছে না। এর রিজন কি, এটা কেরালার ম্যানেজমেন্ট খুব ভালো করে নিশ্চিতভাবেই জানেন। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো কেরালা ব্লাস্টার্সে, সেই প্লেয়ার হচ্ছে হার্মিপাম রুইবা। দেখো, ডিফেন্সের ক্ষেত্রে মোহনবাগানের একটা প্রয়োজন রয়েছে, একজন ডিফেন্ডারকে মোহনবাগান সই করাবে। এই প্রয়োজনটা কেন, এটা আমাকে আর নতুন করে বলে দিতে হবে না। এবং সেখানে অনেক দিন থেকে হার্মিপাম রুইভার নামটা ঘুরে বেড়াচ্ছে। দুটো রিজন রয়েছে। এক, যে গত সিজনে তাকে নেওয়ার জন্য প্রায় একটা চূড়ান্ত পরিস্থিতিতে মোহনবাগান পৌঁছে গেছিলো, ফাইনালি ডিলটা হয়নি। কেন হয়নি এটারও অ্যান্সার যারা কনসার্নিং অথরিটিস রয়েছেন দুপক্ষে তারা বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা লিডিং মিডিয়া থেকে এটা ব্রেক করা হয়েছিল যে অলমোস্ট এই ডিলটা ডান হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল যা কিছু কাগজপত্র এবং সিগনেচার সেটা বাকি রয়েছে। বাট ডিলটা ফাইনালি হয়নি। একটা মাত্র ডিল হয়েছিল, সেটাও সফট ডিল হয়েছিল, সেখানে প্রীতম কোটাল গেছিল এবং সাহাল আব্দুল সামাদ মোহনবাগানে এসেছিল। তো এটাই যেমন একটা রিজন যে তাকে আগের সিজনে অলরেডি একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল এগ্রিমেন্টের ক্ষেত্রে। আর দ্বিতীয় একটা রিজন হচ্ছে যে এই সিজনে প্লেয়ার লাগবে এবং লং টার্মে একটা ডিফেন্ডারকে লাগবে, যে অনেক দিন হলো ক্লাবে থাকতে পারবে, অনেক দিন ধরে ক্লাবে সার্ভিস দিতে পারবে, যার মধ্যে একটা ভালো ফিউচার রয়েছে, একটা ভালো প্রসপেক্ট রয়েছে, পোটেন্সিয়ালওয়ালা একজন প্লেয়ার। তো সেই জায়গাটা হার্মিপাম কিন্তু ভীষণভাবে ফুলফিল করে আসছে লাস্ট সিজন থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। আর নেক্সট যে ডিফেন্ডারের নামটা উঠেছে, এটা তোমাদের আর জানতে বাকি না, আমাদের কারোর জানতে বাকি নেই। দ্যাট নেম ইজ প্রীতম কোটাল। অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে একজন বাঙালি প্লেয়ার কেরালা থেকে টার্গেটেড হতে পারে বা কেরালা থেকে আসতে পারে, এরকম একটা গুঞ্জন উঠে আসছে। 3 জন বাঙালি প্লেয়ারই ওদের রয়েছে, সেদিনকে ভিডিওতেও কথা বলেছিলাম। সৌরভ মণ্ডল, প্রবীর দাস, প্রীতম কোটাল। এর বাইরে 4 নম্বর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি কারোর মনে পড়ে অবশ্যই জানিও। তো প্রীতম এবং প্রবীর কিন্তু এর আগে হোসে মলিনা কোচিংয়ে এটিকেতে 2016-তে খেলেছিল এবং তিনি জানেন খুব ভালো করে যে এই প্লেয়ারদেরকে কীভাবে ইউজ করা যাবে। এবং এই ক্ষেত্রে প্রীতমের ঘরে ফিরে আসার, মোহনবাগানে ফিরে আসার একটা হাই চান্স তৈরি হয়েছে। এটা কাল থেকে মেরিনা সেরিনা তারা কিন্তু ব্রেক করে জানিয়েছিল। তারপর এমবিএফটির তরফ থেকেও তাদেরও জানানো হয় যে হ্যাঁ, এই ব্যাপারটা সত্যি, প্রীতম কোটালের সাথে মোহনবাগানের একটা অ্যাডভান্স স্টেজ নেগোসিয়েশনের দিকে ব্যাপারটা এগিয়ে যাচ্ছে। বাট এটা আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ডিলের ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজ হতে পারে, এমনকি টার্মস অ্যান্ড কন্ডিশন ভার্বাল এগ্রিমেন্টও হয়ে যেতে পারে। বাট দ্যাট ডাজন্ট মিন কি সেই প্লেয়ারটা তোমার ক্লাবের হয়ে গেল। যতক্ষণ না সিগনেচার হচ্ছে, যতক্ষণ না কন্ট্রাক্ট পেপারে একটা প্লেয়ার ঘষে ঘষে সিগনেচার করে দিচ্ছে, ততক্ষণ তুমি সেই প্লেয়ারকে তোমার ক্লাবের অ্যাসেট বলতে পারবে না। এবং আজকে সন্ধ্যেবেলা একটা নতুন ব্রেকিং সামনে এসেছে, যেটা মার্কাসের তরফ থেকে এসেছে, যে মোহনবাগান এবং কেরালার মধ্যে একটা সোয়াপ ডিলের প্ল্যানিং কিন্তু চলছে। এটা এখনও অবধি কিছু ঠিক হয়নি, বাট হ্যাঁ, ইন ফিউচার এটা হতে পারে। এবার সেখানে জল্পনা শুরু হয়ে যায় যে উল্টো দিক থেকে আসা যে প্লেয়ার হবে সে তো একটা ডিফেন্ডার হবে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে। হোসে মলিনা চয়েস অনুযায়ী সেটা প্রীতম কোটাল বা ম্যানেজমেন্ট আবারও একজন সিনিয়র প্লেয়ারকে, একটা লিডারকে ফেরাতে চাইছে কিনা সেই অর্থে প্রীতম কোটাল, নাকি একটা ফিউচারের কথা ভেবে, একটা লং টার্মের কথা ভেবে সেটা হার্মিপাম রুইবা, এখনও অবধি সেটা ক্লিয়ার না। কিন্তু তার থেকে বেশি একটা জল্পনা রয়েছে যে মোহনবাগান থেকে সোয়াপ হওয়া প্লেয়ারটা কে হতে পারে। দেখো, এমন কিছু প্লেয়ার্স রয়েছে যাদের কোয়ালিটি নিয়ে হয়তো অনেকে ডাউট এই মুহূর্তে রয়েছে, বাট হ্যাঁ, তারা যদি ক্লাব সুইচ করে সেখানে ভালো খেললেও খেলতে পারে। যেমন প্রথম নামটা হচ্ছে গ্ল্যান মার্টিন্স। নিশ্চিতভাবেই মোহনবাগানের সিএফএল স্কোয়াডে রয়েছে, আগামী দিনে আইএসএল স্কোয়াডে তাকে ভাবনা চিন্তা স্তরে রাখাই হয়নি, কারণ মিডফিল্ডারদের যে ইন্ডিয়ান মিডফিল্ডারদের যে একটা পোস্টার বেরিয়েছিল মোহনবাগানের তরফে, সেখানে কিন্তু গ্ল্যান মার্টিন্সের ছবি, নাম, গন্ধ কিচ্ছু ছিল না। তো এখানে ধরে নেওয়া যেতে পারে যে গ্ল্যান মার্টিন্স মোহনবাগানের যে মেন টিমটা, যে ফার্স্ট টিম রয়েছে, সেখান থেকে আপাতত আউট, সে আপাতত রিজার্ভ টিমে চলে গেছে। তো সেখানে একটা অপশন গ্ল্যান মার্টিন্স হতে পারে। কিন্তু গ্ল্যান মার্টিন্সকে সোয়াপ করে কেরালা কি এত ইজিলি প্রীতম কোটালকে ছাড়বে বা হার্মিপাম রুইভাকে ছাড়বে? তারা হয়তো তার পরিবর্তে একটা হিউজ ট্রান্সফার মানি চাইবে, যে ট্রান্সফার মানিটা দিয়ে গ্ল্যানকে দেওয়াটা ওই জাস্ট একটা গিফটের মতো হয়ে যাবে। দ্বিতীয় যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে সুমিত রাঠি, আরও একজন ডিফেন্ডার, এবং সেই প্লেয়ার দীর্ঘদিন ধরে সিস্টেমে থাকার পরেও কিন্তু গেম টাইম পায় না। কেন পায় না সেটা নিয়ে বারবার আমরা কথা বলেছি, কোনো রিজন তার খুঁজে পাওয়া যায়নি। তার উপরে একটা সময়ে যে ভরসাটা ছিল অ্যান্থনি লোপেজ হাভাসের, সেটা পরবর্তী সিজনে তো উঠেই গেছিলো। পরবর্তী সময় যখন ফেরান্দো আসে, ফেরান্দোরও এই প্লেয়ারটার উপর কোনো ভরসা ছিল না। হ্যাঁ, তারপরেও সেই প্লেয়ার কিন্তু ক্লাব ছাড়েনি বা ম্যানেজমেন্টেরও কোনোদিনও এই ডিসিশন একদম ফাইনালি যায়নি যে সুমিত রাঠিকে ছেড়ে দেওয়া হবে। অলমোস্ট ওর যে উঠতি ব্যাপারটা ছিল, ওকে যেভাবে হয়তো এই 2024-25 সিজনে আমাদের দেখার কথা ছিল, আমরা সেখান থেকে অনেকটা দূরে এসে গেছি। 2019-20 প্লেয়ারটা এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিল। তারপর থেকে আস্তে 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 গেম টাইমটা ওর তলানিতে নেমে প্রায় 0-তে দাঁড়িয়ে গেছে। তো সেই প্লেয়ারটা একটা অপশন হতে পারে। কিন্তু একইভাবে যে প্লেয়ারটা লাস্ট 4টে সিজনে 20-21, 21-22, 22-23, 23-24 এই 4টে সিজনে গেম টাইম এতটাই সিনিয়র ফুটবলে কম পেয়েছে
যে সেটা বলার বাকি রাখেন। মানে এই জায়গাতে সুমিত রাঠিকে নেওয়ার জন্য কি কেরালা কোনোভাবে ভাবনা চিন্তা করবে? হয়তো করবে না। থার্ড যে নামটা বেরিয়ে আসছে, ফোর্থ কোনো নাম এখন অবধি বেরিয়ে আসেনি যে খুব একদম ইম্পর্টেন্ট প্লেয়ারকে মোহনবাগান ছাড়তে পারে, এরকম নাম বেরিয়ে আসেনি। থার্ড যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে দীপক টাংরি। একইভাবে ডিফেন্সিভ মিডফিল্ড এবং ডিফেন্ডার পজিশনের প্লেয়ার। টিমকে খুব একটা যে হেল্প করেছে এটা বলা যাবে না, আবার একদম টিমের কাজে লাগেনি এটাও বলা যাবে না, কারণ ও একটা এমন কাইন্ড অফ প্লেয়ার যে তোমার টিমে হয়তো অপরিহার্য অঙ্গ না, কিন্তু এমন কিছু ম্যাচ রয়েছে, এমন কিছু মুভমেন্টস রয়েছে, তোমার মনে হবে যে দীপককে নামালে এই মুহূর্তে কেমন হয়। ও একটা ডিস্ট্রাকটিভ ডিফেন্সিভ মিডফিল্ডার, এসে খেলা নষ্ট করে দেবে, ক্রিয়েটিভ ফুটবলারদেরকে চান্স তৈরি করতে দেবে না, দুমদামে একটা ফাউল করবে, 11টা ম্যাচের মধ্যে 7-8টা কার্ড দেখে ফেলবে, তোমার টিমকে সাফার করাবে, এই ধরনের একজন প্লেয়ার। হ্যাঁ, হয়তো একটা ভালো কোচের গাইডে থাকলে ও কীরকম খেলবে সেটা অন্য বিষয়, হয়তো এরকম নাও খেলতে পারে, হয়তো চেঞ্জ হতে পারে, বাট হ্যাঁ এই ধরনের প্লেয়াররা কিন্তু এরকম ফুটবলটাই খেলে। এক্সাম্পল প্রণয় হালদার, তার থেকে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে। বাট কী হয় যে এরকম প্লেয়ারকে একটা ম্যানেজমেন্ট ছাড়ার আগে কিন্তু 10বার ভাবে যে এই ধরনের ডিস্ট্রাকটিভ ডিফেন্সিভ মিডফিল্ডার পাওয়াটাও কিন্তু ইজি না, খুব কম সময় পাওয়া যায়। যে হয়তো একটা ম্যাচ খুব টাফ যাচ্ছে, খুব অ্যাটাকাররা টাফ ফুটবলটা খেলছে বা খুব বল পজিশন তারা স্ট্রং রাখছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে দীপককে নামানো হোক, শেষের যে 20-25 মিনিট রয়েছে ও ফুটবলটাকে নষ্ট করে দেবে, ও দুমদাম ফাউল করবে, ও বল প্লেয়ারকে খেলতে দেবে না, ও মুভমেন্ট করতে দেবে না, ব্লক করবে। এইরকম প্লেয়ারকে ছাড়ার আগে কিন্তু ম্যানেজমেন্টকে ভাবনা চিন্তা করতে হয়। এবং এখানে আরেকটা টুইস্ট হচ্ছে যে বরিয়া মজুমদার রিসেন্টলি, যিনি প্রায় ফুটবলের ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন ক্রিকেটের পাশাপাশি, তোমরা জানো, তিনি কিন্তু একটা ব্রেকিং দিয়েছেন যে না, এই যে দীপক টাংরির নামটা নিয়ে আলোচনা হচ্ছে এটা একদম ঠিক না। দীপক টাংরি কোনোভাবে মোহনবাগানের প্ল্যানিংয়ের মধ্যে নেই ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, সোয়াপ ডিলের ক্ষেত্রে। এবং এখানে ঠিক কথাই যে ম্যানেজমেন্ট এরকম একটা প্লেয়ারকে ছাড়ার কথা ভাববেও না যেখানে আর কোনো ডিস্ট্রাকটিভ ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। অভিষেক সূর্যবংশী খুব ঠান্ডা মাথার একজন প্লেয়ার, একদমই ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে না, বলটা খুব ভালোভাবে পায়ের কাজ রয়েছে। আপুই আর ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার। সাহাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ডার। থাপা তো ধরে নাও যে সব রকম পজিশনে মিডফিল্ডে খেলতে পারে, যেমনভাবে তাকে ইউজ করা হয়। ডিফেন্সিভ রোলটা একটু কম থাকে, বাট অ্যাটাকিংয়ে অনেক বেটার টিমকে গিফট করতে পারে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সোয়াপ ডিলে যাবেটাকে। আসবে তো একটা প্লেয়ার বুঝতে পারা যাচ্ছে ডিফেন্সের কেউ, বাট যাবেটাকে, যাওয়াটা একটা ইন্টারেস্টিং জায়গাতে পৌঁছচ্ছে। বাট আমার যেটা মনে হয় যে কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার কেউ হবে না, মানে এমন একজন প্লেয়ার যে টিমের একদম কোর টিমটার মধ্যে রয়েছে, ফার্স্ট টিমে রয়েছে, নিউক্লিয়াস সিস্টেমটার মধ্যে রয়েছে, এরকম প্লেয়ার হয়তো কেউ বেরোবে না টিম থেকে। কেউ এমন একজন বেরোবে যাকে হয়তো বিরাট কিছু ম্যানেজমেন্ট মনে করছে না যে অপরিহার্য অঙ্গ বলে, সেরকম কেউ বেরোতে পারে, বা সেরকম একটা প্লেয়ারকে গিফটের মতো দেওয়ার সাথে একটা ভালো ট্রান্সফার ফি মোহনবাগান দিতে পারে, এবং তার পরিবর্তে ওদিক থেকে প্রীতম কোটাল, যার আসার এই মুহূর্তে চান্সটা সব থেকে বেশি, আর যদি সেটা না হয় তাহলে হয়তো সেটা হার্মিপাম রুইবা, তাকে নেওয়ার একটা প্ল্যান করতে পারে। আর তোমরা জানোই যে এর আগের সিজনেও আমরা এই ধরনের একটা বিগ ডিল দেখেছিলাম, তো দেখা যাক ফাইনালি কী হয়। ইম্পর্টেন্ট প্লেয়ার থাকলে অবাক হব, না থাকলে অবাক হওয়ার মতো জায়গা তৈরি হবে না। বাকি তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস থিং অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।